আসসালামু আলাইকুম। স্কলার্স এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা এসএসসি রসায়নের তৃতীয় অধ্যায়টা দেখব। তৃতীয় অধ্যায়ের নামটা হচ্ছে পদার্থের গঠন, এবং আজকে আমরা এই অধ্যায়ের ম্যাথমেটিক্যাল প্রবলেম যেগুলো আছে এগুলোর সবগুলা দেখব একটা করে, বেসিক সহ, একদম বেসিক সহ। কারণ আমাদের এখানে মূলত ম্যাথমেটিক্যাল টাইপ আছে হচ্ছে চারটা। প্রথমে আছে হচ্ছে কৌণিক ভরবেগ নির্ণয়, তারপর আছে হচ্ছে নিউক্লিয়াসের ভর নির্ণয়, এরপর আছে হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়, এরপর আছে হচ্ছে গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। বলতে গেলে এখানে ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে হচ্ছে চারটা। আমরা এই চারটা টাইপ ভালো করে পড়বো, একদম বেসিক সহ। এই ক্লাসটা করার পর আশা করতেছি তোমাদের এই অধ্যায়ের ম্যাথ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, প্রথমে আমরা যেটা পড়বো এটা হচ্ছে কি কৌণিক ভরবেগ। এখন কৌণিক ভরবেগ এটা কিসের কৌণিক ভরবেগ? আমরা যখন রাদারফোর্ড মডেল, বোর মডেল এগুলা দেখছিলাম, এই রাদারফোর্ড কি করছিল, তোমার একটা মডেল দিছিল যেটাকে ও সৌরজগতের মডেলের সাথে তুলনা করছিল। কিন্তু ও কি করছিল, তোমার কক্ষপথগুলোর ব্যাসার্ধ, ইলেকট্রনগুলা নির্দিষ্ট কোথায় করতেছে এগুলা নিয়ে কোনো নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারে না। যার ফলে 1913 সালে নিলস বোর কি করছে, আরেকটা মডেল প্রবর্তন করছিল, এটা হচ্ছে কি বোর মডেল। এবং ওই মডেলে নিলস বোর কি করছিল, ইলেকট্রনের ব্যাগ, তারপরে তোমার ব্যাসার্ধ মানে কক্ষপথের ব্যাসার্ধ, এরপরে ইলেকট্রন, তোমার এক ইলেকট্রনের মানে তোমার যে শক্তিটা লাগতেছে এগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। এখন তোমাদের এসএসসিতে তোমাদের কৌণিক ভরবেগ আর গতিবেগটা নিয়ে একটু একটু পড়া আছে, ঠিক আছে? এখন কৌণিক ভরবেগ নির্ণয়ের একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে অ্যাম্পিয়ার ইকুয়াল NH বাই 2s5। সূত্রটা হচ্ছে অ্যাম্পিয়ার ইকুয়াল NH বাই 2s5। এখন এখানে m সমান হচ্ছে তোমার ইলেকট্রনের ভর, মানে কক্ষপথের মধ্যে যে ইলেকট্রন গুলা ঘুরতেছে এগুলার ভর, তাহলে m হচ্ছে ইলেকট্রনের ভর। আর b হচ্ছে আমাদের ভেলোসিটি, ব্যাগ, ইলেকট্রনের ব্যাগ। আর r টা হচ্ছে আমাদের কক্ষপথের ব্যাসার্ধ, r হচ্ছে আমাদের কক্ষপথের ব্যাসার্ধ। এরপরে তোমার n হচ্ছে কি প্রধান কোয়ান্টাম সংখ্যা। n হচ্ছে তোমার প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রধান শক্তি স্তর। n হচ্ছে তাহলে কি প্রধান শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যা। এরপরে h হচ্ছে আমাদের প্ল্যাঙ্কের ধ্রুবক। h হচ্ছে আমাদের প্ল্যাঙ্কের ধ্রুবক। এখন প্ল্যাঙ্কের ধ্রুবকের মানটা হচ্ছে একটা ধ্রুবক মান, এটা আমাদের নির্দিষ্ট করে দেওয়া আছে। এই মানটা হচ্ছে তোমার 6.626 into tan inverse 34। প্ল্যাঙ্কের ধ্রুবকের মানটা হচ্ছে কত, 6.626 into 6.6। আচ্ছা, আমি একটু পজ করতে প্ল্যাঙ্কের ধ্রুবকের মানটা আমাদের মুখস্থ রাখতে হবে। মানটা হচ্ছে 6.626 into tan inverse 34। এই মানটা আমাদের মুখস্থ রাখতে হবে, অথবা অনেক সময় প্রশ্নের উদ্দীপকের মধ্যে দেওয়া থাকে। তাহলে আমাদের কৌণিক ভরবেগ নির্ণয়ের সূত্রটা হচ্ছে কি অ্যাম্পিয়ার ইকুয়াল NH বাই 2s5। মূলত কৌণিক ভরবেগটা হচ্ছে আমাদের এই একটা রাশি। কৌণিক ভরবেগ হচ্ছে L। কৌণিক ভরবেগকে প্রকাশ করা হয় হচ্ছে LT। কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ L, L ইকুয়াল হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে এই পুরোটা মিলে হচ্ছে আমাদের কি কৌণিক ভরবেগ। তাহলে কৌণিক ভরবেগের সূত্রটা আমরা দেখলাম। আচ্ছা, তাহলে আমরা দেখলাম কৌণিক ভরবেগ L ইকুয়াল হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে এখানে আমরা যে রাশিটা দেখতেছি অ্যাম্পিয়ার, এই পুরোটা হচ্ছে আমাদের কি কৌণিক ভরবেগ। তাহলে আমাদের কৌণিক ভরবেগের সূত্রটা হচ্ছে কি কৌণিক ভরবেগ অ্যাম্পিয়ার ইকুয়াল NH বাই 2s5। এখন এখান থেকে আমাদের কোন ধরনের ম্যাথগুলো আসে আমরা এগুলো দেখব। প্রথমত একটা টাইপের ম্যাথ আসে, ওইগুলো হচ্ছে তোমার কতগুলো কক্ষপথ দেওয়া থাকে, উদ্দীপকের মধ্যে কক্ষপথ দেওয়া থাকে আগে থেকে। উদ্দীপকের মধ্যে কক্ষপথ দেওয়া থাকে একটা, এরকম উদ্দীপকের মধ্যে কয়েকটা কক্ষপথ দেওয়া থাকে। ধরো আরেকটা দেওয়া আছে, এরকম 3 থেকে 4টা কক্ষপথ দেওয়া থাকে, এবং এখানে কতগুলো তোমার মান দেওয়া থাকে, k l m n এরকম দেওয়া থাকে। এখন আমরা দেখছিলাম k l m n এগুলো কখন হয়, যখন n সমান 1 হয়। n সমান 1
আর n হচ্ছে কি n সমান 2 হলে, এরপরে n হচ্ছে কি n সমান 3 হলে, আর n হচ্ছে কি n ইকুয়াল বা আমাদের প্রধান শক্তি স্তরের মান যখন 4 হয়, মানে এগুলা হচ্ছে কি 1 নাম্বার কক্ষপথ, 2 নাম্বার কক্ষপথ, 3 নাম্বার কক্ষপথ, 4 নাম্বার কক্ষপথ, এগুলো হচ্ছে তোমার কি n এর মান, k l m n, এগুলো হচ্ছে আমাদের কিসের মান, n এর মান। এখন তোমাদের এক টাইপের প্রশ্ন আসে, এটা হচ্ছে বলবে ধরো m শেলের একটি ইলেকট্রনের, m শেলের ইলেকট্রনের কি নির্ণয় করতে বলবে, কৌণিক ভরবেগ নির্ণয় করতে বলবে। m শেলের ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করতে বলবে। আচ্ছা, যেহেতু আমাদের এখন m শেলের কথা বলছে, m শেল মানে কি বলতো, k l m 1 2 3, তাহলে আমাদের এখানে n এর মান বা প্রধান শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যার মানটা কত বলতো, n সমান 3, n ইকুয়াল হচ্ছে কি 3। এখন আমরা কৌণিক ভরবেগের সূত্রটা আমরা জানি না, কৌণিক ভরবেগের সূত্র কি, কৌণিক ভরবেগ mvr ইকুয়াল ns বাই 2s পাই, কৌণিক ভরবেগ mvr ইকুয়াল ns বাই 2s পাই। এখন এখান থেকে আমরা ওই mvr টাই হচ্ছে আমাদের কি কৌণিক ভরবেগ, আমাদের mvr এর মানটাই বের করতে হবে। এখন n এর মান আমাদের আমরা কি করলাম, বের করলাম প্রশ্ন থেকে বা উদ্দীপক থেকে। এখন n এর মান কত পাইছি বলো, 3। এরপরে h হচ্ছে আমাদের প্ল্যাঙ্কের ধ্রুবক, যে মানটা আমাদের কি রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। এই মানটা হচ্ছে কি 6.626 ইনটু tan ইনভার্স 34। এরপরে হচ্ছে 2 ইনটু পাই, পাই মানে হচ্ছে কি 3.1416। এখন এখানে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করার পর এখানে একটা মান চলে আসবে। আমি ক্যালকুলেশনটা তোমাদের করতে দিলাম, তোমরা এইচডব্লিউ করার সময় এই ম্যাথটা পুরোটা করবে, ঠিক আছে? যখন তোমরা নোট খাতায় এগুলা নোট ডাউন করবা তখন মানটা বসাবা, ঠিক আছে? আর কমেন্ট সেকশনে এই মানটা বলে দিবা, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই কৌণিক ভরবেগ থেকে এক টাইপের ম্যাথ আসে, ওই ম্যাথটা দেখলাম। এরপর হচ্ছে কৌণিক ভরবেগ থেকে আরো কোন ধরনের ম্যাথ আসতে পারে, এটা দেখি। এখন তোমাকে বলতে পারে যে কোনো একটা মৌলের নাম বলতে পারে, পর্যায় সারণীতে তো 118টা মৌল আছে, এখান থেকে ধরো বললো অ্যালুমিনিয়ামের বা অন্য যে কোনো একটা মৌল, অ্যালুমিনিয়ামের শেষ এই অ্যালুমিনিয়ামের কি বলবে, শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করতে বলবে অ্যালুমিনিয়ামের শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করতে। শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ। আচ্ছা, এখন এখানে বলে দিছে অ্যালুমিনিয়ামের শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করতে। আচ্ছা, আমরা কৌণিক ভরবেগ নির্ণয়ের একটাই সূত্র জানি, এটা হচ্ছে কি mvr ইকুয়াল ns বাই 2s পাই। এখানে আমাদের পাই এর মান আমরা জানি, h এর মান আমরা জানি, শুধু আমাদের বের করতে হচ্ছে কিসের মানটা বলতো, n এর মানটা না। এখন n এর মানটাকে ডাইরেক্টলি প্রশ্নের মধ্যে বলে দিছে, বলে নাই। কোন কক্ষপথের কথা বলছে, বলে নাই। তাহলে n এর মানটা আমাদেরকে আমরা কিভাবে বের করব, আমাদের শুধু এখানে একটা ক্লু দেওয়া ছিল, এটা হচ্ছে কি বলছে, শুধু একটা ক্লু দেওয়া আছে, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের শেষ ইলেকট্রন, অ্যালুমিনিয়ামের শেষ ইলেকট্রন। এখন এখান থেকে নিয়ে আমাদের n এর মানটা বের করতে হবে। আচ্ছা, দেখি আমরা n এর মানটা বের করতে পারি কিনা। আচ্ছা, অ্যালুমিনিয়ামের শেষ ইলেকট্রন বলতেছে। আচ্ছা, তাহলে আমরা অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করে দেখি। অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস করে যদি আমরা n এর মানটা বের করতে পারি। অ্যালুমিনিয়াম কয় নাম্বার বলো তো, 13 নাম্বার বলো না, পারমাণবিক সংখ্যা 13, ইলেকট্রন সংখ্যা 13। যেহেতু অ্যালুমিনিয়ামের 13টা ইলেকট্রন সংখ্যা আছে, এখন আমাদের এখান থেকে শেষ ইলেকট্রন তার কৌণিক ভরবেগটা বের করতে বলছে। আচ্ছা, দেখি শেষ ইলেকট্রন কোনটা, দেখি 1s2 2s2 2p6। এখন কয়টা হয়ে গেছে, কিন্তু 10টা ইলেকট্রন হয়ে গেছে না? যেহেতু আছে তোমার সর্বোচ্চ 2টা, এরপরে p তে সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকতে পারে p অরবিটালে, 10টা হয়ে গেছে। আর বাকি ইলেকট্রন আছে কয়টা, 3টা। আরেকটা বুঝাবো বলো, 3s2, আরেকটা হচ্ছে কি 3p1। আচ্ছা, এখন অ্যালুমিনিয়ামের শেষ ইলেকট্রন কোনটা বলো তো, তোমার বলতে গেলে এখানে না 3 নাম্বার কক্ষপথে না অ্যালুমিনিয়ামের শেষ ইলেকট্রনটা আছে, 3 নাম্বার কক্ষপথ 3p1। তাহলে এখানে n এর মান কত বলো তো, 3 না? এই শেষ ইলেকট্রন এটা না, এটার ক্ষেত্রে তোমার n এর মানটা কত বলো তো, 3 না? তাহলে এবার আমরা n এর মানটাও পেয়ে গেছি না? এখন এখানে মানটা বসাই দাও, n সমান 3 ইনটু এই প্ল্যাঙ্কের ধ্রুবকের মানটা বলো তো, 6.626 ইনটু tan ইনভার্স 34। এরপরে 2 ইনটু 3.1416, এটাও সেম। তোমরা ক্যালকুলেশনটা করে আনসারটা লিখবা, কমেন্ট সেকশনে আনসারটা লিখে দিবা, ঠিক আছে? আচ্ছা, এখন এখান থেকে আমরা
কৌণিক ভরবেগের এইগুলাই মেইনলি আসে। দেখো এগুলো একদম ইজি কোশ্চেন, এগুলো আসলে শুধু তোমার n এর মানটা বসাতে হচ্ছে। এখন পরীক্ষায় আসলে এগুলো পারবে না, কারণ এখানে তোমার শুধু n এর মানটা বের করতে হচ্ছে। আর দেখো n এর মানটা বের করা এত কঠিন কিছু না, এটা তোমার গ নাম্বার আসবে। তাহলে গ নাম্বার আসা মানে তিনটা নাম্বার ইজিলি তোমাদেরকে ফ্রি দিয়ে দেওয়া। আচ্ছা, এরপরে এখান থেকে আরেক টাইপের ম্যাথ আসতে পারে, ওইটা আমরা দেখি। আরেক টাইপের ম্যাথ বলতে ধরো তোমার এখানে এই আর এর মানটা দেওয়া থাকতে পারে, বলবে কক্ষপথের ব্যাসার্ধ, কক্ষপথের ব্যাসার্ধ এটা ছাড়া আর কক্ষপথের ব্যাসার্ধ আর সমান ধরো বলে দিয়েছে তোমাকে 1 ইনটু tan ইনভার্স 10 মিটার, এটা বলে দিয়েছে। এখন বের করতে বলছে এই ইলেকট্রনের গতিবেগটা বের করতে বলছে। ইলেকট্রনের কি বের করতে বলছে? গতিবেগ। ইলেকট্রনের গতিবেগ মানে কি? বি এর মানটা বের করতে বলছে না, ইলেকট্রনের গতিবেগটা বের করতে বলছে। গতিবেগ v ইকুয়াল ওয়াট। আচ্ছা এখন আগে আমরা যেহেতু আমরা ওই কৌণিক ভরবেগ বেগ রিলেটেড একটা সূত্র দেখছিলাম, সূত্রটা কি বলতো? সূত্রটা ছিল আমাদের mvr ইকুয়াল nh বাই 2s পাই না। এখন এখান থেকে আমাদের b এর মানটা বের করতে হচ্ছে, আর r এর মানটা প্রশ্নে দেওয়া আছে 1 ইনটু tan ইনভার্স 10 মিটার, মানে কক্ষপথের ব্যাসার্ধটা আমাদের দেওয়া আছে। আচ্ছা আগে আমরা কি করলাম, যেগুলো দেওয়া আছে এগুলো একপাশে লিখি। আমাদের কি কি দেওয়া আছে বলতো? r এর মান দেওয়া আছে 1 ইনটু tan ইনভার্স 10 মিটার। আচ্ছা আরেকটা হচ্ছে আমাদের n এর মানটাও প্রশ্নে দেওয়া আছে। ধরো বলে দিছে এই n সমান 3 বলে দিছে প্রশ্নে, ধরো বলে দিছে n ইকুয়াল 2 বলে দিবে, n ইকুয়াল 2 বলে দিছে, যে কোনো একটা মান বলতে পারে। আচ্ছা n ইকুয়াল 2 বলে দিলে এরপরে তাহলে আমরা n এর মান জানি 2, এরপরে আমরা h এর মান তো আমরা জানি মুখস্থ। h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক 6.626 ইনটু tan ইনভার্স 34। এখন দেখো m এর মান কি বলতো? m টা হচ্ছে তোমার কি ইলেকট্রনের বল না। এখন ইলেকট্রনের বলটা কত বলতো? ইলেকট্রনের বল 9.11 ইনটু tan ইনভার্স 31 কেজি না। ইলেকট্রনের বলটা হচ্ছে 9.11 ইনটু tan ইনভার্স 31 কেজি। বের করতে হচ্ছে কি বলতো? v ইকুয়াল গতিবেগ, v ইকুয়াল ওয়াট না। তাহলে আমাদের b এর মানটা বের করতে হচ্ছে। তাহলে এখান থেকে b এর মানটা কিভাবে বের করব বলতো? আচ্ছা এখানে mvr, এখানে mr ইনটু b, তাহলে mr এটা এই পাশে তোমার গুণ অবস্থায় আছে না, ওই পাশে যদি আমরা নিয়ে যাই তাহলে নিচে নেমে যাবে না, এটা ভাগ হয়ে যাবে না। তাহলে এটা কি হবে বলতো? b ইকুয়াল b ইকুয়াল nh বাই 2 পাই ইনটু mr। আচ্ছা এখন যদি তুমি এখানে মানগুলো বসাই দাও, প্রথম হচ্ছে n ইকুয়াল কত বলছিলাম? 2 বলছিলাম। h ইকুয়াল কত বলছি? 6.626 ইনটু tan ইনভার্স 34। এরপর আমাদের 2 ইনটু 3.1416 ইনটু m হচ্ছে কত বলো? m হচ্ছে ইলেকট্রনের ভর 9.11 ইনটু tan ইনভার্স 31। এরপর আমাদের হচ্ছে কিসের মান? r এর মান, কক্ষপথের ব্যাসার্ধ কি দিয়ে দেওয়া আছে? 1 ইনটু tan ইনভার্স 10 মিটার। এখন এটা তোমরা ম্যাথটা আমাদের হয়ে গেছে, এখন শুধু আমাদের ক্যালকুলেশনটা বাকি আছে, ঠিক আছে? আর ক্যালকুলেশনটা তোমরা করে ফেলবা, ক্যালকুলেশনটা তোমরা করে আনসারটা কমেন্ট সেকশনে লিখে দিবা, ঠিক আছে? ক্যালকুলেশনটা করে দাও। এখন তাহলে আমাদের কি শেষ? টাইপ 1 কৌণিক ভরবেগ শেষ। আমাদের টাইপ ছিল কয়টা? আমাদের টাইপ ছিল হচ্ছে 4টা। 4টার মধ্যে আমরা টাইপ 1 কৌণিক ভরবেগ শেষ করলাম, কৌণিক ভরবেগ শেষ। এই কৌণিক ভরবেগের এই 3টা ম্যাথ করাইছি, 3টা ম্যাথ যদি ভালো করে বুঝো আর তোমাদের সূত্রটা যদি মুখস্থ রাখো, আর প্লাঙ্কের ধ্রুবকের মানটা মুখস্থ রাখবা, ইলেকট্রনের বলটা মুখস্থ রাখবা, এগুলাই হচ্ছে একদম ইজি ব্যাপার, ইজি, একদম ইজি, ঠিক আছে? টাইপ 1 কৌণিক ভরবেগ নিয়ে তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। এরপর আছে আমাদের টাইপ 2 নিউক্লিয়াসের বল নির্ণয়। টাইপ 2 হচ্ছে কি? আমাদের নিউক্লিয়াসের বল নির্ণয়। টাইপ 2 হচ্ছে কি বলতো? নিউক্লিয়াসের বল নির্ণয়। আচ্ছা নিউক্লিয়াসের বল নির্ণয়টা আমরা দেখব এখন। নিউক্লিয়াসের বল নির্ণয়। এখন নিউক্লিয়াস, আচ্ছা আমাদের যখন আমরা একটা পরমাণুর গঠন দেখছিলাম, আমরা যখন একটা পরমাণুর গঠন দেখি, একটা পরমাণুর মধ্যে কি কি থাকে বলতো? ইলেকট্রন থাকে। একটা পরমাণুকে যখন ভাঙছিল, পরমাণুর মূল কণিকা আছে 3টা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো পরমাণুর মূল কণিকা আছে 3টা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এখন ইলেকট্রন কি বলছে? ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ যুক্ত এবং এটা কক্ষপথে ঘুরে। এরপরে প্রোটন আর নিউট্রন কোথায় থাকে বলতো? প্রোটন আর নিউট্রন থাকে হচ্ছে কোথায়? নিউক্লিয়াসে। আচ্ছা এটা তোমাদের নিউক্লিয়াসে এই টাইপ 1 আমরা এখানে কি দেখছিলাম?
নিউক্লিয়াসের ভর নির্ণয় দেখছিলাম না, এটা হচ্ছে, এটাকে তোমরা কি বলতে পারো, নিউক্লিয়াসের ভর নির্ণয় বা পরমাণুর ভর নির্ণয় বলা যাবে। এটা কি বলা যাবে, নিউক্লিয়াসের ভর নির্ণয় বা পরমাণুর ভর নির্ণয়। কেন, একটা পরমাণুর ভর নির্ণয় করতে গেলে আমাদের কি লাগবে বলতো, ইলেকট্রনের ভর লাগবে, প্রোটনের ভর যোগ করতে হবে, নিউট্রনের ভর যোগ করতে হবে। কিন্তু ওই ইলেকট্রনের ভর যেটা আছে এটা অতি ক্ষুদ্র, মানে 9.11 × 10 ইনভার্স 31 কেজি, মানটা অনেক ছোট হয়ে যায়। ওই বৈজ্ঞানিকরা কি করলো, মানে আমাদের যখন এরকম ম্যাথ করতে গেল তখন তারা কি করছে, ইলেকট্রনের ভর যেটা আছে ওটাকে কি করছে, উপেক্ষা করছে, ইলেকট্রনের ভরকে উপেক্ষা করছে তোমার, এবং নিউক্লিয়াসের ভর আর পরমাণুর ভরটা যখন বের করছে তারা ওই ইলেকট্রনের ভরটাকে তারা কাউন্ট করে, ঠিক আছে, ইলেকট্রনের ভরটাকে তারা কাউন্ট না করে তারা যখন কি করছে, নিউক্লিয়াসের ভর নির্ণয় করছে, তখন তারা কি করছে জানো, নিউক্লিয়াসের ভর নির্ণয়, নিউক্লিয়াসের ভর নির্ণয় করতে গিয়ে তারা হচ্ছে তোমার ওই প্রোটনের ভরটা যোগ করছে, আর তোমার কি করছে, এই ফার্স্ট অফ অল প্রোটনের ভরটা যোগ করছে আর নিউট্রনের ভরটা যোগ করছে, প্রোটনের ভর প্লাস নিউট্রনের ভর, এই কাজটাই করছে, প্রোটনের ভর যোগ করছে আর নিউট্রনের ভর যোগ করছে, নিউক্লিয়াসের ভর নির্ণয় করতে গিয়ে প্রোটনের ভর আর নিউট্রনের ভরটা যোগ করছে। এখন কথা হচ্ছে একটা পরমাণুর মধ্যে প্রোটন কয়টা থাকে, নিউট্রন কয়টা থাকে, এগুলোর উপর ডিপেন্ড করে না আমাদের। যেমন বলতে গেলে তোমার একটা প্রোটনের ভর, একটি প্রোটনের ভর হচ্ছে তোমার 1.673 × 10 ইনভার্স 24 কেজি। একটা প্রোটনের ভর হচ্ছে 1.673 × 10 ইনভার্স 24 কেজি, গ্রাম, এটা কেজিতে নিয়ে গেলে 27 কেজি হয়ে যাবে। একটা প্রোটনের ভর হচ্ছে 1.673 × 10 ইনভার্স 24 গ্রাম, এবং একটি নিউট্রনের ভর হচ্ছে 1.675 × 10 ইনভার্স 24 গ্রাম। তাহলে এখানে শুধু একটা দশমিকের মধ্যে একটু ব্যবধান আছে, আর কিছু না। এখানে যেমন তোমার এটা হচ্ছে 1.673 × 10 ইনভার্স 24, আর এটা হচ্ছে 1.675 × 10 ইনভার্স 24, এখানে 5 এখানে 3, এটা মনে রাখবা। প্রোটনের ভর হচ্ছে তাহলে কি 1.673 × 10 ইনভার্স 24 গ্রাম, আর নিউট্রনের ভর হচ্ছে কি 1.675 × 10 ইনভার্স 24 গ্রাম। এখন তোমরা একটা প্রোটনের ভর জানো, একটা নিউট্রনের ভর জানো, ঠিক আছে। এখন যখন নিউক্লিয়াসের ভর বের করবা, তখন নিউক্লিয়াসের ভর বের করার সময় একটা নিউক্লিয়াসের মধ্যে কতটা প্রোটন থাকে, কতটা নিউট্রন থাকে, ওইটা পুরোটা তোমাদের জানা লাগবে না। ধরো তোমার একটা নিউক্লিয়াসের মধ্যে 10টা প্রোটন আছে, তখন 10টা প্রোটনের ভর বের করতে হবে না, এখানে একটা 10 গুণ করতে হবে না। ধরো 11টা নিউট্রন আছে, তখন এখানে 11 গুণ করতে হবে না, 11 গুণ করলে তোমার এখানে 11টা নিউট্রনের ভর চলে আসবে, আর এখানে ধরো 10 গুণ করলে তখন 10টা প্রোটনের ভর চলে আসলো, ঠিক আছে না। এখন তাহলে 10টা প্রোটনের ভর যেটা আসছে ওই মানটা যোগ করলা, আর 11টা নিউট্রনের মান যে মানটা আসছে ওইটা যোগ করলা, ওইটা পুরোটা যখন যোগ করবা তখন ওই মোলের নিউক্লিয়াসের ভর বা ওই মোলের একটা পরমাণুর ভর আমাদের চলে আসতেছে না, ওই মোলের পরমাণুর ভরটা আমাদের চলে আসতেছে না, এটাই হচ্ছে আমাদের এই প্রবলেম। তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়াচ্ছে মূলত, আচ্ছা আমরা মেইন সূত্র যেটা দাঁড়াচ্ছে ওইটা একটু লিখে দিই, ঠিক আছে। যখন তুমি নিউক্লিয়াসের ভর নির্ণয় করবা, নিউক্লিয়াসের ভর তাহলে কি আসতেছে, যতটা প্রোটন সংখ্যা থাকবে ততটার সাথে কি একটি প্রোটনের ভর গুণ করব আমরা, প্রোটন সংখ্যা গুণ একটি প্রোটনের ভর, প্রোটন সংখ্যা গুণ একটি প্রোটনের ভর, এর সাথে আমাদের নিউট্রনের ভরটা কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে নিউট্রন সংখ্যা যতটা থাকবে, এটা এখানে প্লাস আমি এই পাশে লিখতেছি, বোর্ডে দেখা যাচ্ছে না, নিউট্রন সংখ্যা গুণ নিউট্রনের ভর, ঠিক আছে, একদম ইজি, নিউট্রনের ভর। তাহলে আমাদের নিউক্লিয়াসের ভর নির্ণয়ের সূত্রটা কি, নিউক্লিয়াসের ভর নির্ণয়ের সূত্রটা হচ্ছে আমাদের নিউক্লিয়াসের ভর অথবা কি দেওয়া থাকতে পারে, এখানে নিউক্লিয়াসের ভর বলতে পারে, অথবা তোমার পরমাণুর ভর বলতে পারে, অথবা পরমাণুর ভর বলতে পারে। নিউক্লিয়াসের যে ভরটা আছে ওইটাই হচ্ছে আমাদের কিসের ভর, মূলত নিউক্লিয়াসের যে ভরটা আছে ওইটাই হচ্ছে পরমাণুর ভর।
এখন নিউক্লিয়াসের ভর বা পরমাণুর ভর নির্ণয়ের সূত্রটা তাহলে আমরা দেখলাম। এখন এখান থেকে কোন টাইপের ম্যাথগুলো আসে আমরা ওইগুলা দেখব। আচ্ছা, আমরা এখন তাহলে এই নিউক্লিয়াসের ভর বা এই তোমার পরমাণুর ভর নির্ণয় এই টাইপ থেকে কোন ধরনের ম্যাথগুলো আসে এগুলো দেখতেছি। প্রথমত তোমার একটা ম্যাথ আসতে পারে, ওই তোমার উদ্দীপকের মধ্যে প্রোটন সংখ্যা দেওয়া থাকবে। এখন আমরা তোমাদের নিউক্লিয়াসের ভরের সূত্রটা আমরা দেখাইছি। নিউক্লিয়াসের ভর বা একটা পরমাণুর ভর নির্ণয়ের সূত্রটা হচ্ছে কি প্রোটন সংখ্যা গুণ একটি প্রোটনের ভর, মানে ওই পরমাণুর মধ্যে যতটা প্রোটন সংখ্যা থাকবে এর সাথে যদি আমরা কি করি একটি প্রোটনের ভর গুণ করি তখন আমাদের টোটাল প্রোটনের ভরটা চলে আসবে। এবং নিউট্রন সংখ্যার সাথে যদি আমরা নিউট্রনের ভরটা গুণ করি তখন টোটাল নিউট্রনের ভরটা চলে আসবে, এবং এই দুটো যোগ করলে আমাদের নিউক্লিয়াস বা পরমাণুর ভরটা চলে আসবে। ঠিক আছে, এখন আমরা এই তোমাদের এই সূত্রটা থেকে মূলত দুই টাইপের ম্যাথ আছে। একটা হচ্ছে কোন একটা মৌলের কি নির্ণয় করতে বলবে, নিউক্লিয়াসের ভর নির্ণয় করতে বলবে। যেমন এখানে বলছে x মৌলের নিউক্লিয়াসের ভর নির্ণয় করো, x মৌলের প্রোটন সংখ্যাও দেওয়া আছে, নিউট্রন সংখ্যাও দেওয়া আছে, বের করতে বলছে নিউক্লিয়াসের ভর। এখন আরেকটা টাইপের ম্যাথ আছে, ওইটা হচ্ছে কি এই y মৌলটি শনাক্ত করো। এখন কোন একটা মৌল শনাক্ত করার জন্য আমাদের কি জানা লাগে বলতো, ওই মৌলটার প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, ওই মৌলটার প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা আমাদের জানা লাগে। এখন ওই মৌলের নিউট্রন সংখ্যা দেওয়া আছে, নিউক্লিয়াসের ভর সংখ্যাটা দেওয়া আছে, কিন্তু আমাদের প্রোটন সংখ্যা দেওয়া নেই y মৌলের। তাহলে আমাদের y মৌলটা বের কি জানার জন্য ওই মৌলের প্রোটন সংখ্যাটা আমাদের বের করতে হবে না, তাহলে আমরা প্রোটন সংখ্যাটা বের করার চেষ্টা করব। এখন আগে আমরা কি করব, ফার্স্ট অফ অল আমরা ওই এক নাম্বারটা দেখো, x মৌলের নিউক্লিয়াসের ভর নির্ণয় করো। নিউক্লিয়াসের ভর নির্ণয় করার জন্য আমাদের কি লাগবে বলো তো? আচ্ছা, আমরা সূত্রটা লিখি, নিউক্লিয়াসের ভর বলে সূত্রটা লিখে দেব। নিউক্লিয়াসের ভর শাফাক স্যার আমার জন্য ক্যালকুলেটরটা নিয়ে আসেন তো, এই 3 নাম্বার দেওয়া আছে। আচ্ছা, নিউক্লিয়াসের ভরের সূত্রটা হচ্ছে আমাদের কি, প্রথমত প্রোটন সংখ্যা গুণ প্রোটনের ভর, মানে একটা প্রোটনের ভর আর কি, প্রোটন সংখ্যা গুণ একটি প্রোটনের ভর। আমি একটু সংক্ষিপ্ত করে লিখতেছি, তোমরা কাটায় পুরোটা লিখবা। এর সাথে আমরা কি যোগ করব বলো তো, নিউট্রন সংখ্যা একটু নিউট্রন সংখ্যা গুণ নিউট্রনের ভর। আচ্ছা, তাহলে আমরা সূত্রটা লিখে ফেললাম। এখন এই ম্যাথটা একদম ইজি, এগুলা এখানে মানগুলো বসাও তুমি, তোমরা এখানে মানগুলো বসাও। মান হচ্ছে প্রোটন সংখ্যা হচ্ছে আমাদের কত দেওয়া আছে, প্রোটন সংখ্যা দেওয়া আছে হচ্ছে 10। একটি প্রোটনের ভর কত বলো তো, 1.673 * tan ইনভার্স 23 না। এর সাথে আমরা কি যোগ করব, নিউট্রন সংখ্যা গুণ নিউটনের ভর। না, নিউটন সংখ্যা কত বলা আছে 11, এবং নিউটনের ভর কত এটা আমরা মুখস্থ জানি, 1.675 * tan ইনভার্স 24 গ্রাম। ঠিক আছে, এখন এগুলা ক্যালকুলেশনটা করে ফেলো। 1.673 * tan ইনভার্স 24 level into 1.675 into tan inverse. ক্যালকুলেশন করে আমাদের যে মানটা আসছে এটা হচ্ছে 3.5155 into tan inverse 23 গ্রাম। তাহলে এটা হচ্ছে আমাদের কি নিউক্লিয়াসের ভর বা পরমাণুর ভর। এখন তাহলে আমাদের এখান থেকে এক টাইপের ম্যাথ শেষ। এটা যদি পরীক্ষায় আসে তাহলে পারার কথা, তোমরা পারবে ইনশাআল্লাহ। সূত্রটা মুখস্থ করবা, আর তোমাদের এখানে নিউটনের ভর, প্রোটনের ভর এগুলো কি রাখবে, প্রোটনের ভরটা আর নিউটনের ভরটা মুখস্থ রাখবা। ঠিক আছে, আচ্ছা এটাকে আমি ইনভার্স 23 দিয়ে দিছি, এটা 24 হবে, এটা 24 হবে, এটা 24 হবে। সরি, ক্যালকুলেশনটা তোমরা ভালো করে করবা, ক্যালকুলেশন ঠিক করে করো। আচ্ছা, এরপরে এখন একটা দেখছি আমরা, এটা কি বলতো, y মৌলটি শনাক্ত করো। এখন y মৌল শনাক্ত করতে বললে মৌল শনাক্ত করার জন্য আমাদের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা জানা লাগবে, কিন্তু এখানে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কি দেওয়া নেই, কিন্তু নিউট্রন সংখ্যা দেওয়া আছে, নিউক্লিয়াসের ভর দেওয়া আছে। তাহলে সূত্র ইউজ করে আমরা এখান থেকে কি প্রোটনের সংখ্যাটা বের করতে পারবো না, পারি কিনা দেখি। সূত্রটা কি রকম ছিল, নিউক্লিয়াসের ভর, আমি সংক্ষিপ্ত করে লিখতেছি, নিউক্লিয়াসের ভর সমান প্রোটন সংখ্যা গুণ প্রোটনের ভর, এরপর হচ্ছে কি নিউট্রন সংখ্যা গুণ
নিউট্রনের বল। এখন প্রোটন সংখ্যা কি আমাদের দেওয়া ছিল না, নিউক্লিয়াসের ভরটা আমাদের দেওয়া ছিল 5.3572 10^3। আচ্ছা যেটা দেওয়া ছিল এটা লিখে দিই, 5 পয়েন্ট কি দেওয়া ছিল 5.357 into 10 ইনভার্স 23। প্রোটন সংখ্যা দেওয়া নেই, যেটা দেওয়া নেই এটাকে আমরা ওইখানে লিখে দেব, তড়িৎ প্রোটন সংখ্যা সমান x, তড়িৎ প্রোটন সংখ্যা সমান x বলে দেব। এখন প্রোটনের ভরটা আমরা কি মুখস্থ জানি, প্রোটনের ভরটা আমরা মুখস্থ জানি। প্রোটনের ভর হচ্ছে 1.673 into 10 ইনভার্স 23। নিউট্রন সংখ্যা উদ্দীপকে আমাদের দেওয়া ছিল 17। নিউটনের ভর কত? নিউটনের ভর আমরা মুখস্থ জানি 1.675 into 10 ইনভার্স 24 সরি, আচ্ছা আমি 3 কেন লিখতেছি আজকে সবকটা, এটা হচ্ছে 24। এই নিউক্লিয়াসের ভর 23 দেখতে দেখতে আমার এটা 23 অটোমেটিক্যালি চলে আসতেছে, এটা হচ্ছে 24। আচ্ছা এখন এখান থেকে আমাদের কিসের মানটা বের করতে হবে, x এর মান বা প্রোটন সংখ্যাটা বের করতে হবে। আচ্ছা আগে তাহলে আমরা প্রোটন সংখ্যাটা বের করি। আচ্ছা এখন ক্যালকুলেশন করার জন্য আমরা এই পুরোটাকে এই পাশে নিয়ে আসি প্রথমে, x 1.673 into 10 ইনভার্স 24। আচ্ছা এটা যেহেতু পুরোটাই পাশে আর এই পাশেরটা তোমার এই পাশে চলে যাবে, তাহলে এখানে চিহ্নের কোনো পরিবর্তন হচ্ছে না, যেটা আমরা গুণ করে এই পাশে নিয়ে আসি। 17 into 1.675 into 10 inverse 24, that is a 2.8475 into 10 inverse 23। এরপর এটা এই পাশে চলে যাবে 5.357 into 10 inverse 23, বা এখন এখান থেকে এটা এই পাশে গেলে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, x into 1.673 into 10 inverse 24 থাকলো, আর এখানে তোমার 5.357 into 10 ইনভার্স 23 থেকে এটা বিয়োগ যাবে 2.8475 into 10 ইনভার্স 23। বা এখন এখান থেকে আমাদের x এর মানটা বের করার জন্য আমরা 1.673 into 10 ইনভার্স 24 কে ওই পাশে কি করে দিলাম, অপকান্তর করে দিলাম, ওই পাশে চলে গেলে এটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে 5.357 into 10 ইনভার্স 23 বিয়োগ 2.84। তোমরা এটা বিয়োগ আগেও করে দিতে পারো, সমস্যা নেই। আচ্ছা বিয়োগটা করে ফেললেও সমস্যা নেই, আমরা এইভাবে করতে পারবো 10 ইনভার্স 23। এখন এখানে এটাই ভাগ চলে আসবে 1.673 into 10 ইনভার্স 24। আচ্ছা আমরা ক্যালকুলেশনটা করে দেখি, ক্যালকুলেশন করি x এর মান কত আসে দেখি। x equal 5.357 into 10 inverse 23 minus 2.8475 into 10 inverse 23, এটা আসছে হচ্ছে 2.5095 into 10 inverse 23 ভাগ 1.673 into 10 inverse 24, 1.673 into 10 inverse 24 ইকুয়াল আসছে হচ্ছে 15। কি আসছে 15 আসছে। সুতরাং x এর মান কত আসলো, 15। এখন x এর মান কি বলতো, আমাদের প্রোটন সংখ্যা না, তাহলে আমাদের প্রোটন সংখ্যার মানটা কত আসছে, 15 আসছে। সুতরাং প্রোটন সংখ্যা কত, এখন প্রোটন সংখ্যা 15 কোন মৌলের বলো তো, ফসফরাস না, ফসফরাসের প্রোটন সংখ্যা না 15। সুতরাং অর্থাৎ মৌলটি হচ্ছে কি, অর্থাৎ মৌল কোন মৌল বলছিল আমাদের, ওয়াই মৌলের কথা বলছিল না, ওয়াই মৌল, অর্থাৎ ওয়াই মৌলটি কি, অর্থাৎ ওয়াই মৌলটি হলো ফসফরাস। ওয়াই মৌলটি হচ্ছে আমাদের কি, ফসফরাস। তাহলে একদম ইজি না, এখান থেকে তোমার নিউক্লিয়াসের ভর সংক্রান্ত তাহলে দুই টাইপের ম্যাথ আসবে। এখন এখান থেকে যদি তুমি প্রোটন সংখ্যা বের করো, ওই মৌলটা বের করে ফেললা, ঠিক আছে। এখন তোমাকে অনেক সময় নিউটন সংখ্যা প্রশ্নে বের করতে বলতে পারে, তখন পারবা না। আর তোমার প্রোটন সংখ্যা থেকে আর নিউটন সংখ্যা থেকে নিউক্লিয়াসের ভরটা আমরা বের করতে পারতেছি। এখন অনেক সময় প্রোটন সংখ্যা বের করতে পারে বলতে পারে, অনেক সময় নিউটন সংখ্যার কথা বলতে পারে। আর আমরা প্রোটন সংখ্যা কখন বের করবো বলতো, যখন আমাদের কি বলবে, মৌলটা শনাক্ত করতে বলবে তখন, ঠিক আছে। তাহলে এই টাইপ আমাদের শেষ, এখন আমাদের দুইটা টাইপ শেষ। এরপর আমাদের 3 নাম্বার টাইপ যেটা আছে এটা হচ্ছে কি, আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। এখন আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের একটা কি আছে, সূত্র আছে। কোন একটা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়,
আপেক্ষিক পারমাণবিক বন্টনের সূত্রটা হচ্ছে কি রকম? আপেক্ষিক পারমাণবিক ভর, এটা একদম ইজি। আপেক্ষিক পারমাণবিক বন্টনের সূত্রটা হচ্ছে তোমার একটি পরমাণুর ভর, প্রশ্নে হয়তো একটি পরমাণুর ভর বলা থাকবে, একটি পরমাণুর ভর বা হচ্ছে কার্বন 12 আইসোটোপের কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 অংশ, 12 ভাগের 1 অংশ। আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের সূত্রটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর সমান এই একটি পরমাণুর ভর ভাগ কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 অংশ। এখন কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 অংশ যে মানটা আছে এটা আমাদের, এটা হচ্ছে একটা কি ধ্রুবক মান, এটা আমাদের মুখস্থ রাখা লাগবে। কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 অংশের মানটা মুখস্থ করে ফেলবো। 1.66 * 10 ইনভার্স 24 গ্রাম। কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 অংশের মানটা হচ্ছে কি 1.66 * 10 ইনভার্স 24 গ্রাম। কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 অংশের মানটা হচ্ছে কি 1.66 * 10 ইনভার্স 24 গ্রাম। এখন আমাদের সূত্রটা আছে তাহলে কি আপেক্ষিক পারমাণবিক ভর সমান একটি পরমাণুর ভর বা কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 অংশ। এখন কস ম্যাথটা দেখি, নেক্সট টাইম থেকে আমি ম্যাথগুলো দিই। আচ্ছা, এখন আমাদের এখান থেকে দুই ধরনের প্রশ্ন আসে। একটা হচ্ছে তোমার একটি পরমাণুর ভর দেওয়া থাকে এবং আপেক্ষিক পারমাণবিক ভরটা নির্ণয় করতে বলে, এবং আরেক টাইপের প্রশ্ন আসে ওইটা হচ্ছে কি ওই আপেক্ষিক পারমাণবিক ভরটা আমাদের দেওয়া থাকে এবং একটি পরমাণুর ভরটা আমাদের কি করতে বলে, বের করতে বলে। আচ্ছা, এখন বলি একটি মোলের একটি পরমাণুর ভর আমাদের দেওয়া আছে, একটি পরমাণুর ভর বলছে 11.719 * 10 ইনভার্স 24 গ্রাম। এখন আপেক্ষিক পারমাণবিক ভরটা আমাদের কি করতে বলছে, বের করতে বলছে। আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল হোয়াট? এখন আমরা আপেক্ষিক পারমাণবিক ভর সমান সূত্র আমরা জানি না। আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক আমি সংক্ষিপ্ত করে লিখতেছি, আপেক্ষিক পারমাণবিক ভর সমান হচ্ছে কি একটি পরমাণুর ভর বা কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 অংশ, না এই একটি পরমাণুর ভর বা কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 অংশ। তাহলে এখানে তুমি প্রথমে একটি পরমাণুর ভরের মানটা বসাও। একটি পরমাণুর ভরের মান আমাদের উদ্দীপকে দেওয়া আছে 11.719 * 10 ইনভার্স 24, এবং আমাদের কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 অংশের মানটা আমরা কি করব, মুখস্থ রাখবো 1.66 * 10 ইনভার্স 24 গ্রাম। এটাও গ্রাম, এটাও গ্রাম, তাহলে গ্রামে গ্রামে কাটাকাটি চলে যাবে। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভরের কি কোনো একক থাকবে? যেহেতু এখানে গ্রামে গ্রামে কাটাকাটি চলে যাবে, তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর কি একক বিহীন। এটা একটা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে চলে আসে। এখন ক্যালকুলেশনটা করলে একটা মান আসবে, কত আসবে দেখি আমরা। 11.719 * 10 ইনভার্স 24 বা কত 1.66 * 10 ইনভার্স 24, মানটা আসতেছে দশমিক আসতেছে নাকি 11.719 * 10 ইনভার্স 24, মানটা আসতেছে হচ্ছে 7.059 এরকম আসতেছে, মানটা আসতেছে 7.059 এরকম আসতেছে। আচ্ছা, তাহলে অলমোস্ট 7 বা 8, তাহলে আমাদের আপেক্ষিক পারমাণবিক ভরের মান কত চলে আসছে? आंसर 7.059। এখন আরেকটা ম্যাথ আসতে পারে একটি পরমাণুর ভর নির্ণয় করতে, তখন আমাদের আপেক্ষিক পারমাণবিক ভরটা দেওয়া থাকতে পারে, এই মান ডিরেক্টলি দেওয়া থাকতে পারে অথবা মৌলের নাম বলা থাকতে পারে। যেমন বললো ক্লোরিনের একটি পরমাণুর ভর নির্ণয় করো, একটি পরমাণুর ভর। আচ্ছা, ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর আমরা মুখস্থ জানি না, ওই 35.5। তাহলে এখন একটি পরমাণুর ভর নির্ণয় আমরা কিভাবে করব? আগে সূত্রটা লিখি। আপেক্ষিক পারমাণবিক ভর সমান হচ্ছে কি একটি পরমাণুর ভর, এটাই আমাদের বের করতে বলছে। একটি পরমাণুর ভর বা কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 অংশ। এটা তুমি এই পাশে নিয়ে আসো, আপনি এই 8 গুণ করলে কি হয়ে যাবে? একটি পরমাণুর ভর এই পাশে চলে আসবে আর এটার সাথে গুণ হয়ে যাবে। একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর সমান হচ্ছে কি আপেক্ষিক পারমাণবিক ভর গুণ হচ্ছে কি কার্বন 12 আইসোটোপের
আচ্ছা কার্বন 12 ছিল 12 ভাগের 21 এটা লিখলাম। এখন মানগুলো বসাও। মানগুলো বসালে একটি পরমাণুর ভর এটা আমাদের বের করতে হচ্ছে। একটি পরমাণুর ভর আপেক্ষিক পারমাণবিক ভরের মাত্রা যেহেতু ক্লোরিন বলছে এটা আমাদের মুখস্থ আছে 35.5। এখন কার্বন 12 সুতরাং একটি মান হচ্ছে কত 1.66 * 10^24। সুতরাং একটি পরমাণুর ভর কত আসবে ক্যালকুলেশন করে বের করো। একটি পরমাণুর ভর ক্যালকুলেশন করে বের করো। এই 35.5 * 1.66 * 10^24 ইকুয়াল আসছে 5.893 * 10^23 গ্রাম। তাহলে এগুলো তোমরা পারবে না। এখানে যদি ক্লোরিন না বলো আমরা একটা মৌল বলতো অ্যালুমিনিয়াম বলতো, অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর কত 27। তাহলে এটা কার সাথে গুণ হতো 27 এর সাথে গুণ হতো। তাহলে এখন তোমরা আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় রিলেটেড ম্যাথ সবগুলা পারবা ইনশাআল্লাহ। এখন আমাদের তিনটা টাইপ শেষ। বাকি যে টাইপটা আছে এটা হচ্ছে কি গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। বাকি যে টাইপটা আছে এটা হচ্ছে কি গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। এটা মূলত করা হচ্ছে কিসের জন্য আইসোটোপের জন্য। এখন এই টাইপটা মূলত আমরা করি হচ্ছে কিসের জন্য আইসোটোপের জন্য। যেমন প্রকৃতিতে কি অনেকগুলো আইসোটোপ আছে, এগুলা কি আইসোটোপের আবার কি এই অ্যাক্টিভ আইসোটোপ কাকে বলে এটা বলা হয়। আইসোটোপ হচ্ছে কি পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা একই থাকবে কিন্তু তোমার ভর সংখ্যাটা কি থাকবে ভিন্ন থাকবে। মানে একটি মৌলের একাধিক পরমাণু থাকবে, একটা মৌলের কি থাকবে একাধিক পরমাণু থাকবে। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে তোমার কয়টা আছে হাইড্রোজেনের তিনটা আইসোটোপ আছে না হাইড্রোজেন 1 হাইড্রোজেন 2 হাইড্রোজেন 3 এগুলা কি 1 2 3 এগুলা হচ্ছে এর ভর সংখ্যাগুলো কি ভিন্ন ভিন্ন। হাইড্রোজেনের একটা মোলের কি আছে ভিন্ন ভিন্ন তিনটা কি আছে পরমাণু আছে। তাহলে আইসোটোপ হচ্ছে কি পরমাণুগুলো কি ভিন্ন ভিন্ন না। যেমন এটার তোমার প্রোটন সংখ্যাটা কত 1, এটার প্রোটন সংখ্যা 1, এটার প্রোটন সংখ্যা কি 1। তাহলে প্রোটন সংখ্যাগুলো আমাদের সেম থাকবে কিন্তু আমাদের ভর সংখ্যাগুলো হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের আইসোটোপ। এখন আইসোটোপের তোমার গড় আপেক্ষিক পারমাণবিক নির্ণয়ের একটা কি আছে সূত্র আছে। গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের একটা সূত্র আছে। গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় সমান হচ্ছে আমাদের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় সমান হচ্ছে যতটা আইসোটোপ থাকবে তোমার ওই মৌলের মধ্যে যে মৌলটা দেওয়া থাকবে ওইটার যতটা আইসোটোপ থাকবে ওই আইসোটোপের কি থাকবে প্রকৃতিতে কত পার্সেন্ট আছে এটা কি থাকবে শতকরা পরিমাণ হিসেবে দেওয়া থাকবে। মানে আইসোটোপের শতকরা পরিমাণ এর সাথে এর ভর সংখ্যা গুণ করব। ঠিক আছে, আইসোটোপের শতকরা পরিমাণের সাথে এর ভর সংখ্যাগুলো কি করব আমরা গুণ করব। এবং প্রত্যেকটা আইসোটোপের ক্ষেত্রে কি করব আমরা আইসোটোপের শতকরা পরিমাণ গুণ ভর সংখ্যা এবং সবগুলো যোগ করব। সবগুলো আইসোটোপ যোগ করার পরে 100 দিয়ে ভাগ দেব। এটাকে আমরা এই সূত্রে লেখার জন্য কি লিখলাম মানে সবগুলো বোঝানোর জন্য সামেশন অফ আইসোটোপের শতকরা পরিমাণ গুণ হচ্ছে আইসোটোপের ভর বা ভর সংখ্যাটা আমরা গুণ করব এবং সবগুলা যোগ করে কি করব 100 দিয়ে ভাগ দেব। যেমন তোমাকে ধরো হাইড্রোজেনের তিনটা আইসোটোপের শতকরা পরিমাণ বলা আছে। ধরো এক নাম্বার আইসোটোপ যেটা আছে এটা শতকরা পরিমাণ ধরো বলা আছে 99.98%। দুই নাম্বার আইসোটোপ যেটা আছে এটার ভর সংখ্যা তাহলে কত বলো এটার ভর সংখ্যা কত বলো তো ভর 1 না এই এবং শতকরা পরিমাণটা কত 99.98। এবং দুই নাম্বার আইসোটোপ যেটা আছে এটা শতকরা পরিমাণ ধরো তোমার কি প্রশ্নে দেওয়া আছে। আচ্ছা এই ক্লাসটা করার পর তোমরা কি করবা তোমাদের গাইড যেটা আছে এখান থেকে সবগুলো ম্যাথ প্র্যাকটিস করবা ইনশাআল্লাহ। সবগুলো ম্যাথ তোমরা সলভ করতে পারবে। এখন ধরো এটার পরিমাণটা তোমাদের দেওয়া আছে। আমি আমার মানটা মুখস্থ নিয়ে আমি দেখি ক্যালকুলেশন করি 99.98। আচ্ছা ধরো এটা বলা আছে 0.05 ধরো এটার পরে বলা আছে 0.015% এবং এটার ভর সংখ্যাটা কত বলো তো 2 না তাহলে ভর 2 এটা। এবং 3 নাম্বার আইসোটোপ যেটা আছে এটার পরিমাণটা হচ্ছে কি 0.005% এবং তোমার ভর যেটা আছে এটা হচ্ছে কি 3। এটা আমাদের জানা আছে বা বলা আছে। ঠিক আছে, কোন বলছে ওই হাইড্রোজেনের তিনটা আইসোটোপের শতকরা পরিমাণ দিয়ে দিয়েছে এবং এদের ভর সংখ্যাগুলো কি দেওয়া আছে আমাদের উদ্দীপকের মধ্যে দেওয়া আছে। এখন গড় আপেক্ষিক পারমাণবিক ভরটা নির্ণয় করতে বলছে। তাহলে গড় আপেক্ষিক পারমাণবিক ভর এই সূত্রটা লিখবা। আমরা জানি গড় আপেক্ষিক পারমাণবিক ভর সমান সামেশন অফ আইসোটোপের শতকরা পরিমাণ গুণ ভর ভাগ হচ্ছে কি 100। সবগুলো যোগ করার পর কত দিয়ে ভাগ দেব 100 দিয়ে ভাগ দেব। তাহলে আমাদের মান যেগুলো দেওয়া আছে এগুলো লিখি আমরা 1s এর
শতকরা পরিমাণ কত দেওয়া আছে তোমরা এগুলো ফুল লিখবে 99.98% এবং এটার বর কত দেওয়া আছে বলো তো 1 এরপর 2s এটার শতকরা পরিমাণ কত দেওয়া আছে 0.015% এবং এটার বর কত দেওয়া আছে 2 এরপরে 3s এটার শতকরা পরিমাণ কত দেওয়া ছিল 0.005% এবং বরটা কত দেওয়া আছে 3 এখন আগে সূত্রটা লিখো গড় আপেক্ষিক পারমাণবিক ভর বলে সূত্রটা লিখো আমি ফুল লিখতেছি না গড় আপেক্ষিক পারমাণবিক ভর সূত্রটা হচ্ছে কি আইসোটোপের সামেশন অফ আইসোটোপের শতকরা পরিমাণ গুণ হচ্ছে ভর ভাগ 100 এখন সামেশন দিছি মানে কি যতটা আইসোটোপ থাকবে সবগুলা এই শতকরা পরিমাণ আর বর্গকে আমরা কি করব গুণ করব এবং সবগুলা কি করব যোগ করব আর 100 দিয়ে বাদ দিব যেমন ওই হাইড্রোজেন এক নম্বর আইসোটোপের শতকরা পরিমাণটা কত দেওয়া আছে 99.98 এটার বড় সংখ্যা কত 1 এটার সাথে আমরা বাকি সবগুলো সেম করব আইসোটোপের শতকরা পরিমাণ আর বড় সংখ্যাটা কি করব গুণ করব এটার শতকরা পরিমাণ কত দেওয়া আছে 2 নম্বর আইসোটোপের 0.015 গুণ করব কত 2 প্লাস আরেকটা কত দেওয়া আছে 0.005 গুণ করব কত 3 ভাগ কত 100 এখন এটা করার পরে দেখো সামেশন দিয়ে আমরা কি করলাম ওই তোমার আইসোটোপের শতকরা পরিমাণ আর ভর সংখ্যা গুণ করছি কয়টা তিনটা আইসোটোপ ছিল তিনটা আইসোটোপের ক্ষেত্রে তোমার অনেক সময় কি অনেক মৌলের দুইটা আইসোটোপ থাকে তখন দুইটা আইসোটোপের ক্ষেত্রে কি হবে আইসোটোপের শতকরা পরিমাণ আর ভর সংখ্যাটা গুণ হবে আর এটার কি হবে গুণফলটা যোগ হবে এখন সবগুলো আমরা কি করছি যোগ করছি আইসোটোপের শতকরা পরিমাণ গুণ ভর সংখ্যা এবং সবগুলো কি করলাম পাবো যোগ করলাম ঠিক আছে এখন ক্যালকুলেশন করার মানটা হয়তো আসবে এই 1.0025 আসতে পারে তোমরা ক্যালকুলেশন করে দেখো আচ্ছা আমি ক্যালকুলেশন করতেছি 9.98 into 1 plus 0.015 into 2 plus হচ্ছে 0.005 into 3 ভাগ 100 এর মানটা আসতেছে এই 1.00025 তাহলে এটা হচ্ছে আমাদের কি গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় ঠিক আছে তাহলে আইসোটোপের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় হচ্ছে কি আমাদের সূত্রটা আইসোটোপের শতকরা পরিমাণ আর ভর গুণ করব সবগুলো আইসোটোপ যতটা থাকে এবং যতটা আইসোটোপ থাকবে সবগুলোর শতকরা পরিমাণ আর ভর গুণ করব গুণ করে সবগুলো যোগ করে এটাকে আবার কত দিয়ে ভাগ 100 দিয়ে ভাগ এইভাবে আমাদের কি চলে আসবে গড় আপেক্ষিক পারমাণবিক ভরটা চলে আসবে এখন তোমরা সবগুলা এরকম গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের সব ম্যাথ পারবা না পারবা ইনশাআল্লাহ এখন তোমাদের কাজটা হচ্ছে কি ক্লাসটা করবা ক্লাস করার পরে ক্লাসে যেগুলো পড়াচ্ছি এগুলো নোট করবা এবং গাইডের সৃজনশীল যতগুলো আছে এই টাইপের সবগুলো প্র্যাকটিস করবা সবগুলো পারবা কোনোটাতে সমস্যা থাকবে না ইনশাআল্লাহ এখন আরেকটা টাইপের ম্যাথ আসতে পারে এখান থেকে ওটা হচ্ছে ধরো এই যে কোনো দুইটা আইসোটোপ অথবা যে কোনো একটা আইসোটোপের শতকরা পরিমাণ দেওয়া থাকতে পারে আর বাকি দুইটা আইসোটোপের শতকরা পরিমাণ নির্ণয় করতে বলতে পারে ঠিক আছে কোন ধরো তোমাকে বলা আছে আচ্ছা একটা ম্যাথ আমি দেখি ধরো হাইড্রোজেনের এক নম্বর আইসোটোপের শতকরা পরিমাণটা আমাদের দেওয়া আছে সেম ম্যাথটাই করি তোমরা আরগুলো পারবে একটা পারলে সবগুলো পারবে এখন দুই নম্বর আইসোটোপ যেটা আছে ওইটার শতকরা পরিমাণটা আমাদের বলা নেই তিন নম্বর আইসোটোপ যেটা আছে এটার শতকরা পরিমাণটা আমাদের কি নেই বলা নেই কিন্তু বলে দিছে গড় আপেক্ষিক পারমাণবিক ভরটা আমাদের বলে দিছে গড় আপেক্ষিক পারমাণবিক ভর সমান হচ্ছে 1.00025 এখন আমাদের এখান থেকে ওই তোমার এগুলোর মানটা নির্ণয় করতে বলছে দুই নম্বর আইসোটোপ আর তিন নম্বর আইসোটোপের শতকরা পরিমাণটা আমাদের কি বের করতে বলছে নির্ণয় করতে বলছে দুই নম্বর আইসোটোপ আর তিন নম্বর আইসোটোপের শতকরা পরিমাণটা আমাদের নির্ণয় করতে বলছে এটা কিভাবে করব বলো তো দুই নম্বর আইসোটোপ তিন নম্বর আইসোটোপ এটা শতকরা পরিমাণটা আমাদের নির্ণয় করতে বলছে আচ্ছা এটা করার জন্য আমাদের হচ্ছে ধরো তোমার প্রাকৃতিতে পুরো একটা মৌল আছে হচ্ছে 100% যে কোনো কিছু 100% আছে এটা আমরা জানি ঠিক আছে তোমার কি আছে 100% আছে এখন 100% থেকে এই প্রথম আইসোটোপ যেটা আছে হাইড্রোজেনের বা এক নম্বর আইসোটোপ যেটা আছে ওটার মধ্যে চলে গেছে হচ্ছে কত 99.98% 99.98 পুরোটা হচ্ছে আমাদের কত পার্সেন্ট বলো তো এই পুরোটা আমাদের কত পার্সেন্ট পুরোটা হচ্ছে 100% 100% থেকে 99.98% চলে গেছে হচ্ছে কোথায় এক নম্বরে ঠিক আছে এখন এই বাকি যতগুলো আছে বাকি দুটো আইসোটোপ আছে না বাকি দুটো আইসোটোপ এর পরিমাণটা কত হবে বলো তো 100 থেকে যদি তুমি 99.98 বিয়োগ দাও তখন তোমার বাকি দুটো আইসোটোপের পরিমাণটা চলে আসতেছে না আসতেছে এখন যেহেতু তোমাকে দুইটা আইসোটোপের পরিমাণ বের করতে হচ্ছে ধরো তুমি এটাকে আর দুইটা আইসোটোপকে দুই ভাগ করে দিলে সরি
এই 2 ভাগ করে দাও। এখন ধরো তুমি কোনো রকম বের করলা, এটার পরিমাণটা হচ্ছে x%। 2 নাম্বার রেসিডিউ যেটা আছে এটা হচ্ছে x%। 2 নাম্বার রেসিডিউর পরিমাণ যেটা আছে এটা হচ্ছে তোমার কি x, এটাকে তুমি কি ধরে নিলা x ধরে নিছো, ঠিক আছে। এখন 3 নাম্বার রেসিডিউর পরিমাণটা কত হবে বলো তো। আচ্ছা এই দুইটার যোগফল থেকে, এই দুইটা থেকে যদি আমরা এই দুইটার পরিমাণ থেকে যদি আমরা 100 বাদ দিয়ে দিই, 100 থেকে যদি আমরা এই দুইটার পরিমাণটা বাদ দিই, তখন আমাদের 3 নাম্বার রেসিডিউর পরিমাণটা চলে আসতেছে না। তাহলে এটা হচ্ছে কত, এই টোটালটা কত, এখান থেকে যতটুকু পর্যন্ত 99.98 প্লাস x না, ঠিক আছে। আর এটা হচ্ছে কত 100। এখন 100 থেকে যদি আমরা এই মানটা বাদ দিই তাহলে আমাদের এতটুকুর মানটা চলে আসতেছে না। তাহলে 3 নাম্বার রেসিডিউর মানটা কত আসতেছে বলো তো, 100 মাইনাস 99.98 প্লাস x। তাহলে এখন আমরা এটাকে x ধরলাম আর এটার কত আসছে সমীকরণ 100 মাইনাস 99.98 প্লাস x, বা এখান থেকে আমাদের কি চলে আসছে এটা এই ইকুয়াল, এখান থেকে ইকুয়াল দিলে 100। আচ্ছা আমরা এটা লিখি, যেগুলো দেওয়া আছে এগুলো আগে লিখি আমরা। আচ্ছা আমাদেরকে একটা আইসোটোপের পরিমাণ দেওয়া ছিল 99.98, ওইখান থেকে আমরা দুইটা সমীকরণ বের করছি। 2 নম্বর আইসোটোপকে আমরা x ধরছি আর এটাকে আমরা সমীকরণ কিভাবে বের করছি এটা আমি তোমাদেরকে অলরেডি দেখাইছি। তাহলে আমাদের দেওয়া আছে যেই মানগুলো দেওয়া থাকবে ওইগুলো আমরা আগে লিখলাম। আমাদের এখান থেকে 2 নম্বর আইসোটোপ কয় পার্সেন্ট আছে, 3 নম্বর আইসোটোপ কয় পার্সেন্ট আছে এটা বের করতে হচ্ছে আমাদের। এখানে অজানা রাশি আছে হচ্ছে কোনটা x, একটা x এর মানটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা দুইটা আইসোটোপের শতকরা পরিমাণটাই পেয়ে যাব। এখন 1 নাম্বার আইসোটোপের শতকরা পরিমাণ হচ্ছে কত বলো তো, 99.98% এবং এর ভরটা কত বলো তো, ভর হচ্ছে 1। 2 নাম্বার আইসোটোপকে আমরা কি ধরছি x% ধরছি এবং এর ভরটা কত, ভর হচ্ছে 2। 3 নাম্বার আইসোটোপকে আমরা কি 100 মাইনাস 99.98 প্লাস x এবং ভরটা কত, এর ভরটা হচ্ছে 3। এখন এখান থেকে কি চলে আসতেছে, মাইনাসটা চলে গেল 99.98 এখানে x। তোমরা এই ম্যাথটা অনেকভাবে করতে পারো, হয় x এর মান সমীকরণ সমাধান করে বের করতে পারো, সমীকরণ সমাধান করে x এর মানটা বের করবো, এখানে মান বসিয়ে দিলে উত্তর চলে আসবে, অথবা তোমরা সূত্র ইউজ করেও মানটা করতে পারো, তোমাদের ইচ্ছা। আমি কোন একভাবে দেখাই দিচ্ছি। আর এটা মাইনাস, এখানে মাইনাসের প্লাসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আর 100 থেকে যদি তোমরা 99.98 বিয়োগ দাও তখন আসতেছে 0.02 মাইনাস x। তাহলে আমাদের এইগুলা লিখলাম, যেহেতু আমরা সূত্র দিয়ে ম্যাথ করতেছি আমি তোমাদের সূত্র দিয়ে কিভাবে সলভ করব এটা একটু দেখাই দিচ্ছি। এখন আগে সূত্রটা লিখবা, গড় আপেক্ষিক পারমাণবিক গড়, গড় সমান হচ্ছে, সূত্রটা আমি ডিরেক্ট লিখে ফেলতেছি, এতক্ষণ পড়ছি। প্রথমে প্রথম আইসোটোপের শতকরা পরিমাণ গুণ এর ভর, ঠিক আছে। এরপরে দ্বিতীয় আইসোটোপের শতকরা পরিমাণ x ইনটু এর ভর, এরপরে তৃতীয় আইসোটোপের শতকরা পরিমাণ কত, 0.02 মাইনাস x ইনটু এর শতকরা পরিমাণ। এগুলোকে সবগুলোকে আমরা কত দিয়ে ভাগ দেব, 100 দিয়ে। এখন গড় আপেক্ষিক পারমাণবিক গড়ের মানটা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে 1.00025। এখন 100 টাকা আমরা একবার আর গুণ করে দিই, এই পাশে চলে আসবে। আর একটু ক্যালকুলেশনটা করে ফেলি, 99.98 প্লাস 2x প্লাস এখানে 3 যদি গুণ করি চলে আসবে হচ্ছে কত, 0.06, ঠিক আছে। এবং মাইনাস কি হবে, মাইনাস 3x হবে। এরপরে গুণ করলে এটার মানটা চলে আসবে হচ্ছে 100.025 আসবে, হয়তো এটা দেখি 1.0025 ইনটু 100 মানটা আসছে হচ্ছে 100.025। আর এখানে তোমার আসছে হচ্ছে 99.98 প্লাস 0.06 যোগ করলে আসছে হচ্ছে 100.04। 2x থেকে 3x বাদ দিলে আসছে হচ্ছে মাইনাস x। এরপরে আমরা এই মানগুলোকে পাশে নিয়ে আসি, 100.025 মাইনাস 100. এটা এই পাশে চলে আসবে, মাইনাস হয়ে যাবে 100.04 ইকুয়াল মাইনাস x, বা 100 থেকে 100.025 বিয়োগ 100.04 আস্তে আস্তে হচ্ছে মাইনাস 0.015 আসতেছে, মাইনাস x। তাহলে আমাদের এখানে মাইনাসে মাইনাসে কাটাকাটি চলে গেলে x এর মানটা কত চলে আসতেছে,
0.015 আসতেছে। তাহলে আমরা কি বের করলাম এখন x এর মানটা বের করে ফেলছি না, এই এখান থেকে আমরা x এর মানটা বের করছি না, x এর মান বের করছি। এখন আমরা x এর মান বের করা মানে কি 2 নাম্বার রাশির উপর শতকরা পরিমাণটা বের করে ফেলছি না, 2/2 2 নাম্বার রাশির উপর শতকরা পরিমাণ তাহলে কত চলে আসছে 0.015%। এখন 3 নাম্বার রাশির উপর শতকরা পরিমাণটা কত হবে বলো তো? 3 নাম্বার রাশির উপর শতকরা পরিমাণ 3h সমান কত? সমীকরণটা কত আসছিল 0.02 থেকে x বাদ দিলে 3 নাম্বার রাশির উপর পরিমাণটা চলে আসবে, 0.02 থেকে x বাদ দিলে 3 নাম্বার রাশির উপর পরিমাণটা চলে আসবে 0.02 বিয়োগ x, x এর মান কত 0.015 সমান কত আসতেছে দেখি 0.002 মাইনাস 0.015 সমান আসতেছে দেখো কত আসবে 0.02 মাইনাস 0.015 সমান আসতে যাচ্ছে কি এই 0.005%। তাহলে আমরা 2 নাম্বার রাশির উপর শতকরা পরিমাণও বের করলাম, 3 নাম্বার রাশির উপর শতকরা পরিমাণটাও বের করলাম। তাহলে এই তোমাদের মূলত এখানে আমি ক্লাসে আজকে ক্লাস কয়টা বের করেছি? একটা, দুইটা, তিনটা, চারটা, 5, 6, তারপরে 7, 8, 9 মূলত তোমাদের এইখানে এই 9 ধরনের ম্যাথ করাইছি না, এগুলাই ঘুরে ফিরে এগুলাই তোমাদের বোর্ড কোশ্চেনে বারবার চলে আসে, ঠিক আছে? এখন তোমরা এগুলা ভালো করে করবে। এই টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 সবগুলাই আমরা কভার করছি এই একটা ক্লাসে আমরা কি করছি সবগুলা কভার করছি। এখন আমাদের এই বাকি আছে হচ্ছে আমাদের থিওরি পার্ট যেটা আছে, যেমন ইলেকট্রন বিন্যাস, তারপর হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রমগুলো, এখানে যে থিওরি পার্টগুলো আছে এগুলো আমরা আরো পরের ক্লাসগুলোতে দেখবো। তাহলে আমাদের আজকের ক্লাসটা তোমরা আশা করতেছি সবাই মনোযোগ দিয়ে করছো। ক্লাস করার পরে তোমরা ওই গাইড থেকে কি করবা সবগুলো জিনিস প্র্যাকটিস করবা, আশা করতেছি কোনো সমস্যা থাকবে না। আর তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এবং আমাদের যদি ক্লাসটা ভালো লাগে সবার মাঝখানে শেয়ার করে দিবা এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আমাদের চ্যানেলের নাম হচ্ছে কি, চ্যানেলের নাম আমরা শুরুতেই বলছি স্কলার্স এডুকেশন। তাহলে আমাদের প্ল্যাটফর্মের নাম হচ্ছে কি স্কলার্স এডুকেশন। স্কলার্স এডুকেশন ফেসবুক পেজ আছে, গ্রুপ আছে, আর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে।